বাংলাদেশ এখনো মানে সাংবাদিকরা যে পরিমাণ আহ, মানে কষ্টের মধ্যে জীবনযাপন করে, এবং বিশেষ করে সৎ সাংবাদিকরা, এটা মোটেই যৌক্তিক দাবি না। একটা রাজনৈতিক দল যারা এই দেশের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে, এই দেশকে এই জায়গায় এত দূরে নিয়ে আসছে, মানে বিভিন্ন সময় এত ছিল, সেইখানে একটা দলকে আপনি নিষিদ্ধ করে দেবেন হুট করে, এটা এটা কিভাবে আপনি করেন? যে ৭১ নিয়ে কোনো কথা বলা যাবে না। এই দেশ এখন রাজাকারদের, দেশটাকে বাঁচাতে হলে, বাংলাদেশকে বাঁচাতে হলে এই অপরাধীদের, যারা ১৯৭১ সালে ৪ লক্ষ নারী মা বোনকে ধর্ষণ করছে এবং ধর্ষণের সহযোগিতা করছে, এই বদমাশগুলো দেন না, ওরাই সিন্ডিকেট চালাক, ওরাই দুলপট করে ওরাই খাক। তখন আমি একটু কম খাই, মানে আমি তো একটু কম পাশে কিনতে পারতেছিলাম পটল, বেগুন, আলু, পেঁয়াজ, আমি এখন কিনতে পারতেছি না। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমার বাংলার নিয়মিত আয়োজন কথা সামান্যই। আমাদের আজকের যিনি অতিথি, আমাদের সঙ্গে যিনি কথা বলবেন, তিনি একজন গণমাধ্যম ব্যক্তিত্ব, পরিবেশ আন্দোলন কর্মী, আরও অনেক পরিচয় আছে। আমরা কথা বলতে বলতে তার সঙ্গে জানবো। তিনি শাকিল আহমেদ। শাকিল ভাই, আমাদের স্টুডিওতে আপনাকে আরেকবার স্বাগত। আপনাকে তো একদিনের হিসাবের মধ্যে তো আমাদের বিভূতাও আছে। তা বিভুরঞ্জন সরকারের সঙ্গে আমার 2 জায়গায় চাকরি করার সৌভাগ্য হয়েছে। একটা হচ্ছে দৈনিক মাতৃভূমিতে, আর হচ্ছে সাপ্তাহিক মৃদু আসন, 2টাতে। আমি আমার জীবনে কোনো সময় যে কয়টা দিনই ওনার সঙ্গে কাজ করছি, আমি একবার ছেড়ে চলে আসার পরে উনি আমার ফোন করে নিয়ে গেলেন, কি হয়েছে? আমি বললাম যে এই বিষয়, বলে যে ঠিক আছে, চাকরি করা লাগবে না, আপনি আমার প্রত্যেক সপ্তাহে 4 পৃষ্ঠা বিনোদন করে দেন। হ্যাঁ, এবং যে কোনো সমস্যায় উনি মানে এত অপটিমিস্টিক ছিলেন। তো সেইখান থেকে একটা মানুষের এত বড় পরাজয়, এই যে আপনার 2 জন সে আত্মহত্যা করেছে, এই যে প্রেশারটা, এটা অবশ্যই রাষ্ট্র কর্তৃক প্রেশার। আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে এই পরাজয় বিভূরঞ্জন না, এই পরাজয় আসলে আমাদের। বাংলাদেশ এখনো মানে সাংবাদিকরা যে পরিমাণ মানে কষ্টের মধ্যে জীবনযাপন করে, এবং বিশেষ করে সৎ সাংবাদিকরা যারা জীবনযাপন করে এবং যেরকম কষ্টের মধ্যে থেকে তার করতে হয়, সেইটার একটা জ্বলন্ত প্রমাণ হচ্ছেন বিভূরঞ্জন। বিভূদার মৃত্যুটা, এটা জাতির প্রতি একটা চট্টঘাত বলা যায়। কারণ একটা মানুষ যে কোনোদিন কারো দালালি করেননি, যে তার একদম সৎভাবে সংগঠিত করে গেছেন, আজ উনি লিখতে পারছেন না, সেটা একটা চাপ, প্রেশার গ্রুপের চাপ, মানে প্রেশার গ্রুপ বলতে তথাকথিত প্রেশার গ্রুপের চাপ। তারপরে হচ্ছে আপনার অর্থনৈতিক সংকট, হুট করে চাকরিচ্যুত হওয়া, চাকরি নাই, সবকিছু মিলিয়ে একটা খুব মানে একটা দুর্বিষহ সময় গিয়েছে। তো বিভূতির মৃত্যুটা হচ্ছে আসলে পুরো জাতির প্রতি একটা চট্টঘাত, শুধু জাতি। যেখানে আপনি মানে এখন আমি আলাপ করতেই কষ্ট হচ্ছে, কোনো ম্যাক্সিমাম অফিসগুলো, মানে সংবাদ অফিস, মানে অফিসগুলোতে এখানে আসলে কোনো যে ধরন চাকরির বা কোনো স্যালারি যেটা দেয়, ওয়েস্ট বোর্ড নেয়, অমুক নেয়, তমুক নেয়, এগুলো নিয়ে আসলে অনেক বৃহৎ ভাবে আলাপ করা উচিত। সেদিন দেখলাম শুধু একটা পোস্ট দিয়েছেন আমাদের বাসাসের, উনি লিখলেন যে সংস্কার কমিশন, যে তথ্য মন্ত্রণালয়ের যে সংস্কার প্রতিবেদন পেশ করছে, পুরো প্রতিবেদনে কোথাও ওয়েস্ট বোর্ড শব্দটাই নেই, ওয়েস্ট বোর্ড শব্দটাই নেই। তো এতদিন বুঝতাম বাক স্বাধীনতা নাই, বা আমরা বলতাম যে বাক স্বাধীনতা নাই, বা একটা নিরপেক্ষ সরকার থাকলে অনেকেই সবাই আমরা ওয়েস্ট বোর্ডে আমরা চলতাম ইত্যাদি ইত্যাদি। আসলে এইখানটাতে কোনো চেঞ্জ আসলো না আসলে, আমার যেটা মনে হয়। আর বিভূতির বিষয়টা হচ্ছে শোনার পর থেকেই খুবই এখন মানে গুঞ্জন অনেক রকমের। কেউ বলতেছে যে না, উনি এত দৃঢ় মানুষ, কি বলে মানসিক শক্তির অধিকারী, উনি আসলে ওনার পক্ষে আসলে এটা করা সম্ভব না, এটা কোনো না কোনো ভাবে কিলিং। আসলে বিষয়গুলো কি এখন এগুলো সুষ্ঠু তদন্ত হলেই আমরা জানতে পারবো। যদি সুষ্ঠু তদন্ত এই সময় হবে কিনা, বা এই সময় আমরা পাচ্ছি কিনা, সেটা তো আমরা জানি না। তবে সুষ্ঠু তদন্ত হলে আমরা বুঝতে পারতাম যে আসলে ঘটনা কি ঘটেছে। আর একটা বিষয় হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি, যেটা ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে, কি বলে দাবি তোলা হচ্ছে। এখন তো যেটা হচ্ছে যে আসলে একদল দাবি তুললে আরেকদল সেটা হচ্ছে ঠিক আছে। যেমন একটা বিষয় খুব অবাক লেগেছিল, সেটা যে আগের রাত্রে হচ্ছে ছাত্রদল 18টা হলে কমিটি দিল, পরদিন শিবির গিয়ে হচ্ছে যে খুব হইচই, ভিসিরে ধরলো, আটকাইলো, ভিসি বলে আবার বন্ধ, হলে রাজনীতি চলবে না বিষয়টা।
এইরকম অবস্থা আর কি বর্তমানে। তো সেক্ষেত্রে এই যে আওয়ামী লীগে যাবে এটা আসলে কতটুকু যৌক্তিক, হ্যাঁ সেটা একটা বিষয় যদি বলেন। দেখেন আমি হচ্ছে কাউকে নিষিদ্ধ করে, আপনি যদি কাউকে নিষিদ্ধ করে আসলে আমি একটা করা যায় না। ইন্টার করি, যেটা হচ্ছে যেমন বিএনপিটার বিপক্ষে আরো যারা আছে বেশিরভাগই যে না এটা মানে, কারণ তাদের মধ্যে হয়তো একটা ভয় কাজ করছে হুইজ নেক্সট, হ্যাঁ এটা একটা বিষয় থাকতে পারে, এখান থেকে বলতে পারে। কিন্তু আসলে সবকিছু মিলে হিসাব করলে আসলে এটা এই দাবিটা কতটুকু যৌক্তিক? এটা মোটেই যৌক্তিক দাবি না। একটা রাজনৈতিক দল যারা এই দেশের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে, এই দেশকে এই জায়গায় এত দূরে নিয়ে আসছে, মানে বিভিন্ন সময় এত ইয়ে ছিল, সেইখানে একটা দলকে আপনি নিষিদ্ধ করে দেবেন হুট করে, এটা এটা কিভাবে আপনি করেন? এমনি আপনি যদি এই দলের যেসব নেতাকর্মীরা অপরাধ করেছে, অন্যায় করেছে, লুটপাট করেছে, দুর্নীতি করেছে, তাদেরকে শাস্তি দেন, তাদেরকে প্রমাণস্বরূপ তাদেরকে শাস্তি দেন, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করেন, না কোনো সমস্যা নাই। কিন্তু আপনি একটা দলকেই আপনি করে দেবেন, দলের অপরাধ, দল কি করেছে, ব্যক্তি যে সে একটা ই করবে, আপনি ই করতেছেন। এটা এক ধরনের ফ্যাসিস্ট চিন্তা ভাবনার বহিঃপ্রকাশ ছাড়া আর কিছুই না। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা জানতে পারলাম একটু আগে, আমরা আগের থেকেই জানি, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের সমর্থনে মিছিল হচ্ছে ছোট ছোট করে। তো এইটা এই দলটা মাত্র ক্ষমতা থেকে গিয়েছে, এইটা আরেকটু ম্যাচিকর কথা ছিল, নেতাকর্মীরা একত্রিত হতে পারছেন না কেন? আসলে আমার কাছে কেন জানি মনে হয় বাংলাদেশ আসলে পুলিশের অ্যাক্টিভিটিস খুব একটা মানে আমি খুবই কম দেখি আসলে মানে পুলিশের অ্যাক্টিভিটিস এখন, হ্যাঁ সেক্ষেত্রে তারা একত্রিত হতে পারতেছে না কেন? কি সমস্যা আসলে মনে হচ্ছে আপনার কাছে? আসলে দেখেন আমি আসলে এই বিষয়ে শুধু এটুকুই বলতে চাই, আমি গতকালকে বললাম না যে গত দুদিন ধরে আমি ফেসবুকে মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকটা মিছিলের ছবি দেখেছি। শুরুর দিকেও মিছিল আওয়ামী লীগ কিন্তু মানে এই ঘটনার কয়েক মাস পরেই কিন্তু কয়েকটা মিছিল করেছে বিভিন্ন জায়গায়। সেই মিছিলের লোকজন ছিল খুব কম, অল্প কিছু লোকজন ছিল, কিন্তু ডে বাই ডে তো লোক বাড়ছে। গতকালকে দেখলাম সেখানে 1000-2000-এর বেশিও লোক ছিল। তেজগাঁওতে একটা মিছিল দেখলাম ফেসবুকে, তেজগাঁও হিসেবে ফেসবুকে লিখেছে, এখন আসলে কোথায় আমি ভালো করে দেখে দেবো, যেহেতু আমি যে মিছিলের যে সাইজ দেখলাম তখন মনে হচ্ছে যে 1000-200 উপর লোক হবে। তো এখন আস্তে আস্তে বিভিন্ন জায়গায় এখন একটা বিষয় হচ্ছে যে এমন ওরা একটা দল গত 1 বছরের মধ্যে যে পরিমাণ ধরপাকড়ের মধ্যে দিয়ে গেছে, যে পরিমাণ মানুষ মানে যে পরিমাণ এ দলের কর্মীরা জেলে আছে, যেই আছে, সেইখান থেকে তারা এরকম একটা মিছিল করছে, সেটাই অনেক আমার কাছে তো মনে হচ্ছে যেটা মানে একদমই এটা। আদারওয়াইজ যেহেতু তার মধ্যে নিষেধাজ্ঞার একটু আছে, খড়গ আছে, নিষেধাজ্ঞা খড়গ আছে, তারপরে অন্যান্য সামাজিক চাপ তো আছে, সেই জায়গা থেকে এই মিছিলটা। আমি এই রিসেন্ট লতিফ সিদ্দিকীর ঘটনা, মঞ্চ 71, মানে মঞ্চ আমাদের সুশীলদের জন্য মঞ্চ বলতে আমরা মঞ্চ নাটক বুঝি, 71 বলতে আমরা মুক্তিযুদ্ধ বুঝি, এবং অনেক মানুষই সেটা বোঝে। আসলে সুশীলের মধ্যে এটা আর কি বলে ভাগ করার উপায় নেই, সবাই আমরা এরকমই বুঝি। এরকম নামের একটা সংগঠন রিপোর্টেশন ইউনিটিতে তার একটা গোল টেবিল বৈঠক করতে গেল, সেইখানে একটা ইনসিডেন্ট হইল, বড় রকম ইনসিডেন্ট হইল। এবং আমি বেশ কয়েকজন সচেতন নাগরিকের মতামত পড়লাম বিভিন্ন জায়গায়, এইটা আমার কাছে খুব বেশি ভ্যালুয়েবল মনে হয়, কারণ এই জায়গায় কোনো প্রেশার নেই। এই লেখাগুলো যারা লিখেছেন তারা আসলে কোনো কি বলবো প্রেশার থেকে লেখেননি, মানে কারো পেয়ে দেন না, তারা তাদের মনের মনোভাবটা সুন্দর করে লিখে প্রকাশ করেছেন। তাদের একটাই কথা যে ওইখান থেকে শুধু মঞ্চ 71 লোক অ্যারেস্ট হবে কেন, দ্যাট ওয়াজ এ মব, কোনো সন্দেহ নেই। সেটা একটা আপনি গিয়ে একটা জায়গায় সব বানচাল বন্ডল করে দিলেন, এটা একটা মব, সেদিন তাই করছে। তো মবের লোকজন রেখে শুধুমাত্র আপনি মন্ত্রীদের তুলে নিয়ে আসলেন, হ্যাঁ এই বিষয়টা। এবং সেক্ষেত্রে এইটা একটা আমার কাছে খুব অ্যালার্মিং বিষয় মনে হচ্ছে যেখানে, সেটা হচ্ছে যে তাহলে কি 71 নিয়ে কোনো কথাই বলা যাবে না? এই নামে কোনো কিছু করলেই একদম এটাই যে 71 নিয়ে কোনো কথা বলা যাবে না। এই দেশ এখন রাজাকারদের, এই দেশে এখন মানে যারা 1971 সালে মুক্তিযুদ্ধের বিরোধী করেছে তারা এখন মূলত এই দেশটাকে পরিচালনা করছে, একদম সহজ কথা। এবং তারা 71 নিয়ে কথাই বলতে দিবে না আমাদেরকে। এখন আপনি দেখেন একদম সহজ হিসাব, যে পান্না যে সাংবাদিক অ্যারেস্ট হলো, ওখান থেকে অ্যারেস্ট হলো, সেই পান্না তো হচ্ছে লাল বিপ্লবী। সে আপনার সেই জুলাই আন্দোলন থেকে উনি আন্দোলন করেছেন, হাসিনা পতন উনি খুশি হয়েছেন, মিছিল করেছেন, উনি স্ট্যাটাস দিয়েছেন, আমি ওনার অনেক স্ক্রিনশট আমি দেখেছি। ওনার অপরাধ কি? উনি তো আপনাদেরই লোক, তো ওনার অপরাধ কি? উনি 71 কথা বলেছেন, মানে 71 পক্ষে কথা বলেছেন, এটাই অপরাধ।
মানে 71 নিয়ে কথা বলে যেই হোক না কেন তাকে এই দেশে আর কথা বলতে দেওয়া হবে না। এবং ওখানে যে সেদিন যারা গিয়েছিলেন তাদের কিন্তু সারা জাতি ক্যামেরায় দেখেছে, সবাই দেখেছে। কই তারা তো একজন অ্যারেস্ট হয় নাই, কারণ তারা হচ্ছে ওই গভর্নমেন্টের প্রেশার গ্রুপের একটা গ্রুপ, বা গভর্নমেন্ট তাদেরকে প্যাট্রোনাইজ করছেন, গভর্নমেন্ট প্যাট্রোনাইজ করছে যে না আমরা 71 এদিকে যাবো না, 71 ভুলে যাবো আমরা, এই পথ আমাদের না, আমাদের পথ রাজাকারী পথ, আমাদের পথ হচ্ছে মুক্তিযুদ্ধের বিরোধী পথ। 30 লক্ষ রক্ত শহীদের উপর থেকে যে বাংলাদেশ, সেই বাংলাদেশ এখন উল্টো দিকে নিয়ে যাচ্ছে। কারা নিয়ে যাচ্ছে? ওই 71 পেতো তারা নিয়ে যাচ্ছে। তারা তো এখন ক্ষমতায়, তারাই তো এখন সবকিছু করছে। না করলে তারা এই যে আপনার এই যে প্রেস ক্লাবে অমুক জায়গায় তমুক বিভিন্ন জায়গায় যে ঘটনা করছে, 71 নিয়ে কথা বলতেছে না, ফেসবুকে পোস্ট করলে মানুষ হয়ে যাচ্ছে। 71 কেন? 71 কি কারো বাপদাদা সম্পত্তি না? 71 কি এমনি এমনি হয়েছে? আর এই দেশটাকে যে রাজনীতি করছে, সেই দেশটাই তো 71 না হলে সেই দেশটাই হইতো না। তো পাকিস্তান রাজনীতি করা লাগতো। আরেক দেশ রাজনীতি করছে। 71 তো আমাদের একটা দেশ দিচ্ছে, একটা স্বাধীন পতাকা দিচ্ছে। আমি সেই কথা বলতে পারবো না সে 71 নিয়ে? 71 তো বেশি দিন আগের ঘটনা না, 53 বছর আগের ঘটনা, বেশি দিন আগের ঘটনা না। তো আমি কেন সে 71 নিয়ে কথা বলতে পারবো না? পৃথিবীর কোথাও এরকম ঘটনা, পৃথিবীর কোথাও ঘটলে যারা এই দেশের স্বাধীনতার বিরুদ্ধে কথা বলতো তাদেরকে সাদা ফাঁসি দিয়ে দিত। আর এখানে তারা বহাল তবিয়তে বেঁচে আছে, বহাল তবিয়তে তারা করছে, এবং তারা 71 পক্ষের মানুষগুলোকে অত্যাচার করছে, নিপীড়ন করছে, নির্যাতন করছে, মুক্তিযোদ্ধাদেরকে গলায় মালা দিচ্ছে, রাস্তা বসে পেটাচ্ছে, আহত করছে, মুক্তিযোদ্ধার সন্তানদেরকে পেটাচ্ছে, তাদের স্ত্রীদের ধরে নিয়ে যাচ্ছে। আপনি দেখেন সারা দেশে, আপনি পত্রিকাগুলো প্রত্যেক দিন আপনি রিপোর্ট পাবেন, প্রতিদিন আপনি রিপোর্ট পাবেন কি একটা ভয়াবহ ঘটনা ঘটছে। এবং এই ভয়াবহ ঘটনা ঘটছে এই 71 পরাজিত শক্তিরাই। এবং আমাদের উচিত এই 71 পরাজিত শক্তির বিরুদ্ধে যে কোনোভাবে রুখে দাঁড়ানো, এবং সকল মানুষের এই দেশটাকে বাঁচাতে হলে, অবশ্যই দেশটাকে বাঁচাতে হলে, বাংলাদেশকে বাঁচাতে হলে এই অপরাধীদের, যারা 1971 সালে 4 লক্ষ নারী মা বোনকে ধর্ষণ করছে এবং ধর্ষণের সহযোগিতা করছে, এই বদমাশগুলো তারা কেমন এখন রাজনীতি করে? বাংলাদেশে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে। 1971 সালে বাংলাদেশের এমন কোনো জায়গা নেই, এমন কোনো ইঞ্চি মাটি নাই যে মাটি রক্তে লাল হয় নাই, নদী লাল হয়ে গেছে। আপনি যখন খুলনার চুপনগর থেকে শুরু করে ওই সৈয়দপুরের সেই ট্রেনের ঘটনা, আপনি সারা দেশে এমন কোনো জায়গা নাই। সারা দেশ একটা বদ্ধভূমির দেশ, একটা গণহত্যার দেশ। 1971 সালে আপনি যদি একদিন মানে আমি 5 তারিখের ঘটনা বলি, 5 সেপ্টেম্বর, আজকে তো 7 সেপ্টেম্বর, 5 তারিখের ঘটনা আমি বলি, শুধু 5 তারিখে অষ্টগ্রামের অন্তত 16টা স্পটে গণহত্যার ঘটনা ঘটছে, 6 তারিখে গণহত্যার ঘটনা ঘটছে, আজকে 7 তারিখ। আজকে আপনি দেখবেন, আপনি প্রতিদিন আপনি সার্চ করে দেখবেন যে 7 সেপ্টেম্বর 1971 সার্চ করে যে এই দিনে দেশের কত গণহত্যা, দেখবেন যে মিনিমাম 50টা গণহত্যা ঘটনা পাবেন এই দেশে। অমুক জায়গায় 15 জন, অমুক জায়গায় 50 জন, অমুক জায়গায় 2000, অমুক জায়গায় 5000 মানুষকে এই দিন হত্যা করছে। ভাই এইগুলো ভুলে গেছেন আপনি? এই দেশের মানুষ এগুলো ভুলে গেছে? এই দেশের মানুষ বুঝবে এরা হচ্ছে এই দেশটাকে পাকিস্তানের মধ্যে নিয়ে যাচ্ছে, একটা ব্যর্থ রাষ্ট্র থেকে পরিচালনা করছে। যে আপনার ওই যে সাম্রাজ্যবাদী, মার্কিন সাম্রাজ্যবাদী সেই তৎকালীন সময় যে কিসিঞ্জার বলছিল যে তলাবিহীন ঝুড়ি, ওরা বাংলাদেশকে এখন আমেরিকার সৌজন্যে বাংলাদেশের তলাবিহীন ঝুড়ি বানানোর প্ল্যান করছে। একটা দেশ সুন্দর এগিয়ে যাচ্ছিল, সেটাকে তলাবিহীন ঝুড়ি বানানোর একটা প্ল্যান করতেছে। আপনি দেখেন অলরেডি কি অবস্থা দেশের অর্থনীতির। আপনি দেখেন এই যে ওই যে প্রেস সেক্রেটারি শফিক সাহেব, উনি বলেছিলেন গত বছর বলতেছিলেন যে চাকরি বন্যা বয়ে যাবে দেশে। অথচ আমি গতকালকে রিপোর্ট দেখলাম, পরশু দিনের রিপোর্ট দেখলাম 21 লাখ মানে চাকরিচ্যুত, আরো বেশি আছে। তারপরে নারীরা হচ্ছে অলরেডি, এবং ওই গভর্নমেন্টের যে অর্থ উপদেষ্টা মাদুর সাহেব নাকি, উনি নিজে বলেছেন যে মেয়েদেরই নাই চাকরি নেই 20 টাকার উপরে, এবং দারিদ্র সীমার নিচে নেমে যাচ্ছে মানুষ। তা আপনি এখানে বসে বড় বড় কথা করতেছেন কি? আপনি কোন দেশের মানুষ? আপনি কিসের কথা বলতেছেন? আপনি এই সব মানুষ বিশ্বাস করে না। আপনি এই একটা দেশ, আপনি যে এই যে মানুষগুলো যাদের চাকরি হারা, যারা ধরেন 21 লাখ মানুষের চাকরি নাই, এক একটা মানুষের উপর 5 জন 6 জন, এক একটা পরিবার 5 জন 6 জন মানুষ তার উপর নির্ভরশীল। তা আপনি 21 লাখ মানে হচ্ছে প্রায় কমপক্ষে 5 দিয়ে গুণ করেন, 1,10,000। 1,10,000 মানুষের পেটে ভাত নাই, 1,10,000 মানুষ খাবে না। 1,10,000 মানুষ কই যাবে? আপনি দিন করে হচ্ছে না 21 লাখ মানে 1,10,00,000 মানুষের পেটে ভাত নাই। মানে আপনি আসলে 21 লাখের চাকরি নাই মানে 1,10,00,000 মানুষের পেটে ভাত নাই। তা আপনি বুঝতেছেন না দেশটা কোথায় যাচ্ছে? একটা নাড়া দিলে, একটা নড়বড় হলেই আমরা একদম হয়ে যাবো, মানে একদম পড়ে যাবো। এরকম একটা দেশ আমরা এরকম জায়গায় নিয়ে গেছি। অথচ উনি আমাদের যিনি প্রধান উপদেষ্টা, ওনার তো কি বলে নোবেল বিজয়ী, উনি দারিদ্র বিমোচনে এত করেছেন। আমার এমন মনে হয় যে মাঝে মাঝে দেশটা দারিদ্র অবস্থায় নিয়ে উনি আবার নতুন করে একটা ইতিহাস সৃষ্টি করতে চান, যে আমি এরকম একটা দরিদ্র অবস্থা থেকে দেশটাকে আবার শুরু করে এরকম মনে হয় মাঝে মাঝে। দুর্ভাগ্যজনক, এটা দুর্ভাগ্যজনক।
আপনি গার্মেন্টসগুলো অবস্থা দেখেন, অর্ডারগুলো নাই, অর্ডার হচ্ছে না এখনো, গার্মেন্টসের অর্ডারগুলো চলে যাচ্ছে আপনার ভিয়েতনামে। এই যে পরিস্থিতি, এখানে তো আমরা একটা ধরা খাইছি। সেকেন্ড ধরা হচ্ছে, আমি যেটা বাজারে যাওয়ার সাহস করি না, সত্যি কথা। মানে অ্যাটলিস্ট একটা পরিমাণ টাকা না থাকলে, কারণ আমি জানি যে যাওয়ার পরে আমি কিছু নিতে পারবো না, কিনতে পারবো না। এই সিন্ডিকেটের আসলে এখন চালাই গেল। আমি দীর্ঘদিন এটার অপবাদ ছিল আসলে, যে হয় যুবদল মানে যুবলীগ, ছাত্রদল মানে ছাত্রলীগ। হ্যাঁ, তো দেন না ভাই, যুবলীগ বা যুবলীগ বা ছাত্রলীগ বা ছাত্রলীগ দেন, তখন তো আমরা একটু কমের টাকা খাইতে পারছি। তো এখন দেন না, ওরাই সিন্ডিকেট চালাক, ওরাই দুলপট করে ওরাই খাক, তখন তো আমি একটু কম খাই, মানে আমি তো একটু কম পাশে কিনতে পারতেছিলাম পটল, বেগুন, আলু, পেঁয়াজ, আমি তো এখন কিনতে পারতেছি না। আপনি তো এখন আপনি বাজারের যে অবস্থা, আপনি কি বলেন, আপনি গতকালকে না গত পরশুদিন আমি ওই যে কলাবাগান বাজারের ওখানে দাঁড়াইছিলাম, কাঁচা বাজারে দাঁড়াইছিলাম, দুইজন রিক্সা ড্রাইভার ভাই আলাপ করতেছিলেন বসে বসে, একজন গালিগালাজ করতেছেন, আমি যাচ্ছিলাম, গালিগালাজ করেন কেন, বলে খাবো কি, আমার সাথে রাগ করে বলে খাবো কি ভাই, বলেন কি খাবো আপনারা, গালিগালাজ কারা করবো না, গালিগালাজ করতেছেন গভর্নমেন্টের বিভিন্ন লোকজনকে আপনি, বলে বলে কি পাইছেন, এটা কেমন কথা, গালিগালাজ করবো না কি করবো, আমার খাবারটা কি দিবে, আমার খাবারটা আপনি দেবেন। আর আমি তাড়াতাড়ি করে শাসা করে হেঁটে চলে আসছি, কারণ আসলে তো ঘটনা তো এরকম। আপনি দেখেন না, পটল কিনতে পারি না, আপনি ওই যে পেঁয়াজের কেজি কত, আপনি হচ্ছে ওই যে কি বলে যে মাছ মাংসটা তো অনেক বড় বিলাসিতার বিষয়, সত্যি কথা বলতে গেলে। সাদা মানে মানে বিলাসিতা, সবজি কিনা এখন বিলাসিতা, মাছ মাংস সবজি কিনা, সবজি কিনা এখন বিলাসিতা হয়ে গেছে। আসলে একটা ভয়ঙ্কর সংকটের মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে, সব জায়গায় শুধু সংকটের সংকট, এতে উত্তরের পথ নাই। আমি একটু বলি, ধরেন একটা জনবিস্ফোরণ হয়ে যাবে, দেখবেন আপনার সে মনে আছে দৌড়সালুদ্দের কথা মনে আছে, ড্যামরায় সেই মুস্তাফিজুর মাসুদ, মানে সেই শনির একটা কমিটির যেই ছিল, তো মানুষ একদিন অতিষ্ঠ হয়ে বের হয়ে যাবে রাস্তায়, আপনি দেখবেন যে এরকম বিভিন্ন জায়গায় রাস্তায় বের হয়ে যাবে। এই পানির পাম্প অনেক নষ্ট, এখন পানির পাম্প ঠিক করবে কারণ কোনো প্রশাসক নাই, দক্ষিণ সিটি কর্পোরেশন কোনো প্রশাসন বা এরকম কিছু নাই গেল এটা। আপনি দেখবেন যে আগে একটা গ্রুপ ছিল যে ওই ময়লা নিয়ে যে বিজনেস ব্যবসাটা হয় আর কি, মানে তো বিভিন্ন সময় সিন্ডিকেট থাকে, একটা গ্রুপ সিন্ডিকেট ছিল, সেদিন ভেঙে নতুন সিন্ডিকেট আছে, এখন চাপ দিচ্ছে, বাসা 100 টাকার ময়লা এখন 200 টাকা দিতে হবে, ওদিকে ময়লা নেয় না, মানে একটা ভয়ঙ্কর পরিস্থিতি যাচ্ছে, কোনো কেউ নাই, এটা দেখার কেউ নাই। আপনি এবছর যে পরিমাণ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হলো, আমার বাসায় 3 জন ডেঙ্গুতে আক্রান্ত হলো, জরুরি অবস্থা ঘোষণা করা দরকার ছিল, হ্যাঁ একদম জরুরি অবস্থা ঘোষণা করা ছিল। আপনি শুনলাম নাকি গত এত বছরে কত কোটি টাকা না 1000 কোটি টাকার কাছাকাছি নাকি শুধু ওষুধের পিছনে, মশার ওষুধের পিছনে খরচ করা হয়েছে, অমুক খরচ তমুক খরচ, কোনো আউটপুট নাই। এই যে এতগুলো টাকা মানুষ, মানে এতগুলো প্রাণহানি হলো এবং এতগুলো মানুষ যে হসপিটালাইজড হলো, তাদের যে একটা আর্থিক একটা চাপ গেল, সেটার নিয়ে কথা বলার কেউ নাই। আপনি তো মানে একটা দেশের কোনো অভিভাবক নেই আমার মনে হচ্ছে, দেশের কোনো কিছু নাই, মানে এখন যে কি হচ্ছে এটা বোঝা যাচ্ছে না। একটা ভয়ঙ্কর একটা দুঃসময় পার করছে বাংলাদেশ। এই দুঃসময় তো 1971 সালের মধ্যে এত দুঃসময় ছিল না, আমার তো মনে হয়েছে যে এত খারাপ অবস্থা ছিল না, মনে হয় কথা বলে জিজ্ঞেস করি, ভয়ঙ্কর অবস্থা, দেশ চলতেছিল, হ্যাঁ দেশ চলছে, মানে এত ভয়ঙ্কর অবস্থা ছিল না, কারণ তখন ধরুন যুদ্ধ চলতেছে ফ্রন্টে, আবার হচ্ছে তখন সবই মানুষ পাইছে এই করতেছিল, মানে কিন্তু এরকম বাজে অবস্থা, এত ভয়ঙ্কর অবস্থা ছিল না। হ্যাঁ অবস্থা ছিল যে মানুষ হত্যা করছে, ওরা খুন করেছে, ওরা করেছে, ঠিক আছে, হত্যাকাণ্ড করছে, প্রতিদিন 8,000 10,000 12,000 মানুষ মারছে, সেটা একটা ঘটনা। কিন্তু আমি বলতেছি যে অন্যান্য বিষয়তে গভর্নমেন্ট মানে অপারেশনাল যে বিষয়গুলো, সেটা বোধহয় এত বাজে ছিল, এত খারাপ অবস্থার মধ্যে আমরা। আপনাকে অনেক ধন্যবাদ, অনেকক্ষণ কথা বলে এবং অনেক কিছু জানতে পারলাম আসলে। প্রিয় দর্শক, আমাদের আজকে আলোচনা এই পর্যন্তই। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন, আমার বাংলার সঙ্গেই থাকুন। ধন্যবাদ।